নমস্কার, আমি সৌভিক স্যার। ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের আজকে আমাদের টপিক যেটা চলছিল ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশনের আজকে আমরা ডায়াগনোসিসের পার্টটা পড়ব। ডায়াগনোসিস অর্থাৎ যখন কোনো রোগকে চিনতে প্রয়োজন হয় তখন সেই চেনার বা জানার পদ্ধতির নাম হলো ডায়াগনোসিস। সেটা আইদার ডাক্তারবাবুর অভিজ্ঞতা দ্বারা তার চোখ বা হাত বা পঞ্চ ইন্দ্রিয় দিয়েই হতে পারে, আবার সেটা রক্ত পরীক্ষাও হতে পারে বা অন্য যে কোনো মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা হতে পারে। অর্থাৎ আজকে আমরা ইনফ্লামেশনের ডায়াগনোসিসের পার্টটা পড়ব। বিগত দিনে আমরা দেখেছি ইনফ্লামেশন কাকে বলে। পরিষ্কার কথায় ইনফ্লামেশন কথার অর্থ হলো ফুলে যাওয়া বা বাংলায় প্রদাহ। যখন কোনো রকম বাইরে থেকে বা আমাদের শরীরের কোনো অভ্যন্তরীণ গন্ডগোলের জন্য আমাদের শরীর ইনফ্লামেশন তৈরি করে, সেই ইনফ্লামেশনে আমরা 5টা লক্ষণ দেখেছি। যেমন একটু মনে করে দেখে নিই, ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া, ব্যথা হওয়া এবং সবশেষে কাজ না হওয়া। এগুলো ছিল লক্ষণ। কজ কি ছিল? কজ ছিল বায়োলজিক্যাল কজ, যেমন তার মধ্যে আসে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস, অ্যালার্জি, প্রোটোজোয়া এটসেট্রা। এছাড়া থাকে কেমিক্যাল কজ, এছাড়া থাকে ফিজিক্যাল কজ। তাহলে এই কজগুলোর সাথে সাথে আমরা দেখেছি যে কিভাবে ইনফ্লামেশন আমাদেরকে আঘাত আনতে পারে বা ইনফ্লামেশনে আমরা কিভাবে জড়িয়ে পড়তে পারি। আজকে আমরা মূলত যে বিষয়টার উপরে চোখ রাখবো সেটা হচ্ছে, যদি ইনফ্লামেশন হয়েই গেছে তাহলে এই ইনফ্লামেশনকে কি করে আমরা চিহ্নিত করব। দেখো, ইনফ্লামেশনকে চিহ্নিত করার জন্য দুটো মাধ্যম আছে। একটা হলো ব্লাড টেস্ট আর একটা হলো ইমেজিং টেকনিক। ব্লাড টেস্টের মধ্যে মূলত যে দুটো ব্লাড টেস্ট সব থেকে বেশি আসে, একটা হলো CRP, এটার পুরো নাম হলো সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এই সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা কি? এখানে আমাদের একটাই ভাষা খুব চেনা লাগছে, যেটা হলো প্রোটিন। এই প্রোটিন কথাটা আমরা ছোটবেলা থেকে শুনেছি, বাবা মারা বলেছে প্রোটিন খাও বা এটা করো ওইটা করো যেটা করো। তো সি রিঅ্যাক্টিভ প্রোটিন এটা লিভার থেকে বেরোয়। ভালো করে মনে রাখো, এটা কোথা থেকে আসে না, এটার লিভার থেকে আসে। এবারে কথা হচ্ছে কেন আসে। তার কারণ এই প্রোটিনটা লিভার তখনই বার করবে যখন আমার শরীরে ইনফ্লামেশন হবে। এবং এই ইনফ্লামেশন কখন হবে? যখন আমি কোনো আঘাত অথবা কোনো বাইরে থেকে ফরেন সাবস্টেন্স মানে ব্যাকটেরিয়া বা ভাইরাস আমার শরীরে ঢুকে পড়বে, তখনই আমার শরীরে ইনফ্লামেশন হবে। তার মানে এই রক্ত পরীক্ষাটা দিয়ে আমরা ইনফ্লামেশনকে যেমন বুঝতে পারছি, আবার উল্টো দিকে আমার শরীরে কতটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের লোড হচ্ছে সেই হিসেবে এর পরিমাণটা বাড়বে। ঠিক আছে, এখানে সি কথাটার অর্থ সেই অর্থে কিছুই নয়। এখানে সি হলো একটা কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড, যেটা লিভার প্রোটিন আকারে বার করছে। এটা কেন বেরোবে? যখনই আমার শরীরে কোথাও ইনফ্লামেশন হবে, সেই ইনফ্লামেশনকে দমন করানোর জন্য বা সারিয়ে তোলার জন্য আমার লিভার একটা প্রোটিন বার করে, যার নাম সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এই প্রোটিনটা রক্তের মাধ্যমে অর্থাৎ ব্লাড স্ট্রিমের মাধ্যমে জায়গায় পৌঁছে যায়। অর্থাৎ যদি এখানে আমার ইনফ্লামেশন হয়, তাহলে লিভার থেকে প্রোটিনটা বেরোলো, ট্রাভেল করে এই জায়গায় চলে এলো। এইখানে এসেও কি করছে? ওই জায়গাটাকে সারানোর চেষ্টা করছে। ওখানে যদি কোনো ক্ষত হয় বা ব্যাকটেরিয়া থাকে বা ভাইরাস থাকে, সেটাকে সারানোর চেষ্টা করছে। তাহলে যত বেশি ইনফ্লামেশন, যত বেশি ইনফেকশন, তাহলে তত বেশি সি রিঅ্যাক্টিভ প্রোটিন। তার মানে যদি দুটো গুন্ডা বা দুটো বদমাইশ রাস্তায় ঝামেলা করে, সেখানে কি এক ভ্যান পুলিশ আসবে? দুটো পুলিশ আসবে বা একটা পুলিশ আসবে, তাই না? এটাই তো স্বাভাবিক। কিন্তু যদি একটা দুটো পাড়ার মধ্যে ঝামেলা হয়,
তখন কিন্তু 2-3 গাড়ি পুলিশ আসবে। সুতরাং আমরা পুলিশের গাড়ির সংখ্যা দিয়ে বুঝতে পারি যে কত বড় ঝামেলা হচ্ছে। সেই একই রকম ভাবে সি রিঅ্যাক্টিভ প্রোটিনের সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারবো কতখানি ইনফ্লামেশন হয়ে রয়েছে। তাহলে এবারে আসে এটা নর্মাল রেঞ্জ। সি রিঅ্যাক্টিভ প্রোটিনের নর্মাল রেঞ্জ হচ্ছে 0.3 থেকে 1.0 mg পার ডিএল, মানে ডেসিলিটার। এটা হলো নর্মাল রেঞ্জ। তবে যদি 1.0 থেকে বেড়ে যায় তাহলেই ধীরে ধীরে কিন্তু মাইল্ড, মডারেট, সিভিয়ারলি ইনফ্লামেশন বর্ধিত বলে ডাক্তারবাবুরা গণ্য করবে। কখন না, যদি সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাত্রা নর্মাল রেঞ্জ থেকে বেড়ে যায়। এইটাকে সিভিয়ার ইনফ্লামেশন বলে আমি কখন গণ্য করব না, যখন এইটা 10 mg পার ডিএল এর থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ প্রায় 100 mg প্রতি লিটার। তাহলে 10 mg প্রতি ডেসিলিটার এর থেকে যদি বেড়ে যায় তার মানে এটা সিভিয়ার। সিভিয়ার মানে জানো, আমরা জানি 3টে পর্যায় হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার। কোনো রোগকে যদি বোঝাতে হয় যে সেটা কোন জায়গায় রয়েছে, তার গুরুত্ব বা তার ডেনসিটি কতটা, সেটা আমরা এই টেকনিক্যাল ভাষাটা দিয়ে বই প্রকাশ করি। যদি বলি অল্প ওর জ্বর হয়েছে, অল্প জ্বর হয়েছে, তাহলে বলবো মাইল্ড ফিভার। যদি বলবো মোটামুটি, অ্যাভারেজ, মাঝামাঝি, তাহলে কি বলবো মডারেট ফিভার। আর যদি বলতে চাই যে অনেক জ্বর হয়েছে, গা পুড়ে যাচ্ছে, তাহলে সাধারণ মানুষের মতো না বলে টেকনিক্যাল টার্মে যদি বলতে চাই তাহলে বলবো সিভিয়ার ফিভার। তাহলে যখন কোনো রোগের অবস্থানকে আমরা ব্যাখ্যা করব তাহলে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার এই 3টে ভাষায় ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে 10 mg পার ডিএল এর বেশি হয়ে গেলে কি বলবো, সিভিয়ার ইনফ্লামেশন। পরের যে ব্লাড টেস্টটা আসে, যেটা সি রিঅ্যাক্টিভ প্রোটিনের সাথে সাথে ডাক্তারবাবুরা আরো পুঙ্খানুপুঙ্খ বিচার করার জন্য যে রক্ত পরীক্ষাটা দেয়, সেটা হলো ইএসআর। ইএসআর এটার ফুল ফর্ম হলো এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এরিথ্রোসাইট কথার অর্থ কি? এরিথ্রোসাইট কথার অর্থ হলো আরবিসি, মানে লাল রক্তকণিকা। লাল এখানে এরিথ্রো এইটার সাথে সামঞ্জস্য। তাহলে এরিথ্রোসাইট মানে লাল রক্তকণিকা, সেডিমেন্টেশন মানে অবক্ষয় বা থিতিয়ে পড়া। তাহলে লাল রক্তকণিকা থিতিয়ে পড়ার রেট বা মাত্রা। আমরা জানি যদি 1 গ্লাস জল নাও, তাতে যদি চিনি ছেড়ে দাও, তাহলে চিনিটা কিছুক্ষণের মধ্যে ধীরে 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 নিচের দিকে পড়ে যাবে। এটা কি বলবো আমরা, চিনিটা থিতিয়ে যাচ্ছে। জলের মধ্যে যদি মাটি গুলে দিই তাহলে কিছুক্ষণ পরে মাটিটা নিচের দিকে থিতিয়ে পড়বে, অর্থাৎ একে বলা হয় সেডিমেন্টেশন। আচ্ছা, মাটির বদলে যদি পাথর ছেড়ে দিই তাহলে তাড়াতাড়ি যাবে তো। তার মানে পাথরের সেডিমেন্টেশন রেট মাটির থেকে বেশি, তার কারণ ও ভারী বলে। এইখানেই হবে ইনফ্লামেশনের দ্বিতীয় রক্ত পরীক্ষা, যার নাম ইএসআর, ইংলিশে যাকে বলছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। বাংলায় নিজের মাতৃভাষায় বোঝার জন্য সহজ উপায়, লাল রক্তকণিকার থিতিয়ে পড়ার মাত্রা, অর্থাৎ প্রতি ঘন্টায় কত স্পিডে থিতিয়ে পড়ছে সেটা আমরা এই রক্তকণিকা টেস্টের মাধ্যমে বুঝতে পারবো। এটা কেন জোরে থিতিয়ে পড়বে? প্রশ্নটা হচ্ছে এখন কেন থিতাচ্ছে না, এখনো থিতাচ্ছে কিন্তু তার একটা মাত্রা আছে, কিন্তু যখন ইনফ্লামেশন হয়ে যাবে বা ইনফেকশন হবে বা ইনজুরি হবে তখন বেশি জোরে থিতিয়ে পড়বে। কেন? তার কারণটা বলার জন্য একটু আগে থেকে বলি। এই আরবিসি, ধরো এটা আরবিসি, এই আরবিসি থেকে একটা নেগেটিভ চার্জ বেরোয়। কি বেরোয়? পজিটিভ নয়, নেগেটিভ চার্জ, অর্থাৎ একটা এনার্জি বেরোচ্ছে যেটা নেগেটিভ। আর এই নেগেটিভ এনার্জির ফলে অন্য কোনো আরবিসি একে অপরের সাথে
জুড়ে যাচ্ছে না। বুঝতে পেরেছো? ভাবো বাড়িতে লুচি হবে, তো লুচি হওয়ার সময় কি হয়েছে, মায়েরা বা বোনেরা কি করে, আটা বা ময়দার যে লেচি বানায় না, সেই লেচিগুলোকে একসাথে অনেকগুলোকে সাজিয়ে যদি রাখে, তাহলে ওরা একের সাথে তো গায়ে গায়ে লেগে যাবে, কারণ মুখেই তো আছে ওটা আটা, তাহলে তো ওরা লেগে যাবে। আর তারা যদি না লাগে তার জন্য কি করে জানো, লেচির গায়ে কি করে, তেল লাগিয়ে দেয়। একদম ঠিক, তেল লাগিয়ে দিলে কি হবে, লেচির সাথে গায়ে গায়ে লাগবে না। ভগবান আমাদের আরবিসি কে তেল দিয়ে দিয়েছে, যাতে এত পরিমাণ আরবিসি রয়েছে সেইটা যারা একে অপরের সাথে লেগে না যায় তার জন্য কি করেছে, নেগেটিভ চার্জ দিয়েছে, যাতে এরা যখনই সামনাসামনি আসে তো দূরে চলে যায়। নেগেটিভ রিয়াকশনের জন্য এরা কানেক্ট হয় না, তো এরা কি আসছে, সামনাসামনি আসছে, এসে আবার সরে যাচ্ছে, মানে একে অপরের প্রতি লাগতে দেয় না। কিন্তু ইনফ্লামেশন হওয়ার সময় হয়ে যায় একটা ছোট্ট গন্ডগোল। আমাদের শরীরে যখনই ইনফ্লামেশন হয় তখন আমাদের শরীর কিছু প্রোটিন ছাড়ে, কিছু কেমিক্যাল ছাড়ে, সেগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। এই ক্ষেত্রে আমাদের শরীরে ফাইব্রিনোজেন নামক একটা প্রোটিন আসে, আর এই ফাইব্রিনোজেনকে আরবিসি ক্যারি করে। শুধু ফাইব্রিনোজেন একা নয়, এর সাথে ইমিউনোগ্লোবিউলিনও আছে। তো এই ইমিউনোগ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন এরা কি করছে, আরবিসির গায়ের ওপরে কোটিং হয়ে যাচ্ছে, অর্থাৎ বসে পড়ছে। আচ্ছা, এরা যদি বসে পড়ে তাহলে ওর চার্জটা আর বেরোচ্ছে না। আমার মোবাইলটা নিয়ে যদি আমি একদম বেসমেন্টে নিচের থেকে নিচে চলে যাই, তাহলে নেটওয়ার্ক আর আসতে পারে না। ঠিক সেরকম ভাবে আমার আরবিসির ওপরে যখন ফাইব্রিনোজেন, ইমিউনোগ্লোবিউলিন এরা বসে পড়ছে, তবে এদের বসাটাও জাস্টিফাইড, কেন না এরা যাচ্ছে সারাতে, এদেরকে কে নিয়ে যাচ্ছে, আরবিসি নিয়ে যাচ্ছে। কিন্তু নিয়ে যাওয়ার ফলে আরবিসি নিজের নেগেটিভ চার্জটাকে ছাড়তে পারছে না। তার কারণ ওর ওপরে কে বসে গেছে, ফাইব্রিনোজেন বসে গেছে, ইমিউনোগ্লোবিউলিন বসে গেছে। এবারে যখন ছাড়তে পারছে না তখন কি হচ্ছে, অটোমেটিক্যালি এরা একে অপরের কাছাকাছি চলে আসছে। তাহলে একটা কয়েনের মতো দেখতে হয়ে যাবে, একটা আরবিসি চেন তৈরি হবে, যার ফলে এইবারে হয়ে গেল আরবিসি ভারী। আমি এখন আমার ওজন যতই কিলো হোক না কেন, আমি পিঠে একটা ব্যাগ নিলাম, হাতে আর একটা ব্যাগ নিলাম, এই হাতে আর একটা ব্যাগ নিলাম, মাথায় একটা বোঝা নিলাম, এবারে আমার ওজন একই থাকবে, বেড়ে যাবে কিনা? তাহলে আরবিসি একা ছিল, তার থিতিয়ে পড়ার রেটটা তার ওজনের ওপরে নির্ভর করত। এখন আরবিসির ওপরে অন্য জিনিস চেপে যাচ্ছে, তার কারণ সে নেগেটিভ চার্জ ছাড়তে পারছে না, ফলে আরবিসি ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। একটা আরবিসি, দুটো আরবিসি, তিনটে, চারটে, পাঁচটা করতে করতে আরবিসি ভারী হয়ে যাচ্ছে। তো এই ভারী আরবিসি এবারে যখন ডাক্তারবাবুরা রক্ত পরীক্ষা লিখবে যার নাম ইএসআর, আর ল্যাবরেটরিতে যখন একটা বিকারের মধ্যে ওই আরবিসি কে ছাড়া হবে, তো দেখা যাবে আগের তুলনায় অনেক দ্রুত সে থিতিয়ে পড়ছে, অর্থাৎ নর্মালের থেকে বেশি জোরে থেতাচ্ছে। কেন না তার মাথায় একজন, ঘাড়ে একজন, এই হাতে একজন, ওই হাতে একজন, সবাইকে নিয়ে ডুববে। তাহলে এবারে আমরা জানবো যে আরবিসি নরমাল, ইএসআর এর নরমাল রেঞ্জ কত। ইএসআর অর্থাৎ থিতিয়ে পড়ার জন্য যেটা নরমাল রেঞ্জ, সেক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের একটু অন্তর হয়। যেমন মেল অর্থাৎ পুরুষদের যেটা থাকে সেটা 0 থেকে 15 মিলিমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টা গালে হাত দিয়ে বসে থাকো, দেখবে 0 থেকে 15 মিলিমিটার মাত্র আরবিসি গেছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটুখানি বেশি, এটা হলো 0 থেকে 20 mm পার আওয়ার, মিলিমিটার প্রতি ঘন্টায়। আবার এটা কিন্তু বয়সের সাথে সাথে একটু বেড়ে যায়, অর্থাৎ যদি একটা 50 বছরের পুরুষ হয় তাহলে এটা 20 হয়ে যাবে স্বাভাবিক। আবার যদি 50 বছর ঊর্ধ্বের একজন মহিলা হয় তাহলে এটা 30 হয়ে যাবে স্বাভাবিক। তো ধরা যাক এটা নর্মাল রেঞ্জ 0 থেকে 15 এবং 0 থেকে 20, কি না মিলিমিটার প্রতি ঘন্টায়। 1 মিলিমিটার গালে হাত দিয়ে বসে থাকো, মাত্র দেখবে 15 মিলিমিটার নেবেছে, মানে নর্মাল। কিন্তু যখন আমার ইনফ্লামেশন হবে, যখন আমার রক্তের আরবিসির ভার বাড়বে, তাহলে সে দ্রুত নামবে,
এটাই তো স্বাভাবিক। তাহলে যখন আমার একটা রিপোর্ট এলো যেখানে বলছে ইএসআর, একজন পুরুষের ইএসআর 40, মানে 40 mm প্রতি ঘন্টায় এটা থিতিয়ে পড়ছে, মানে বেশ ভালো রকমের সিভিয়ার ইনফ্লামেশন হয়ে রয়েছে। এটাকে কি বলবো? সিভিয়ার, মানে বেশ ভালো রকমের। তাহলে বোঝা গেল ইনফ্লামেশনকে বোঝার জন্য আমরা দুটো রক্ত পরীক্ষা পাচ্ছি, একটা হলো সিআরপি আর একটা হলো ইএসআর। সিআরপি এবং ইএসআর এই দুটোই অ্যাকিউট এবং ক্রনিক দু রকমের পরিস্থিতিতেই, ইনফ্লামেশনের দু রকমের পরিস্থিতিতেই উপস্থিত থাকে। তাহলে 3 নম্বর রক্ত পরীক্ষাটায় আসা যাক। 3 নম্বর রক্ত পরীক্ষাটার নাম, তার জন্য আমাকে এগুলো মুছতে হবে। তিন নম্বর রক্ত পরীক্ষাটার নাম হলো সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট মানে ব্লাডের মধ্যে, ব্লাড না অ্যাকচুয়ালি চায়ের মতো। চায়ের রং কি? ভাবো কেউ দুধ চা খাচ্ছে, তাহলে চায়ের রং কি হবে? একটু হলদে মতো হবে। এটাতে কি কি আছে? জল আছে, দুধ আছে, চিনি আছে, চা পাতা আছে।